আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটা আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে, বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে? ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতের 2 আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে, কনুই পর্যন্ত গোটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাগড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগে মিশ্রিত কণ্ঠে বলল, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজ এর মা রুমা নেওয়াজ ছেলের কথায় তদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিয়েছে। অতঃপর রেগে বললেন, তুমি লিমিট ক্রস করছো ইরফান, এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়ের বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছো? তুমিও মেনে নাও। ইরফান 2 হাত মাথার চুলগুলো টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময় চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফুঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফান এর বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলেন, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপির বাড়ি এখানে। মাঝে মাঝে আসা হয়, তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানলে এ গ্রামে পা রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরেও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই হলো তো। ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়ে যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফানের ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতে থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কুঁচকালো। ইরফান কি হয়েছে, মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুলল ইরফান, বাইক এক টান দেয়। শুদ্ধ ডান পা ঠস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা দদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছুই থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর যেন রেগে আছে। সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুদ্ধ হুঁশ ফিরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমানিত না হতে হয়, বুঝেছ? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝবার সেটা তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম
ইরফানকে কি বোঝাবো? তারেক নিউজ যেতে যেতে বলে, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুধু মুখ গোল গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপারটা। বাপ বেটা নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটা তো বিয়ে করার সাধ্য নেই। বাপ তো তা বোঝে না। দুজনে যে এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলছে বিয়ে দেবে, মানে দেবে। বেটা বলছে বিয়ে করবে না, মানে করবে না। তাহলে জিতবেটাকে? মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো তেড়া ঘেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিয়েছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই তেড়া ঘোড়া টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড় করে নিজেই মুখ চেপে ধরল। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? এসএসসি অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সাম খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতে স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদমে পা ফেললে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর স্কুল থেকে এসএসসি অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সাম খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যাতে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতে স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদমে পা ফেললে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক নারীকে দেখে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মায়েরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর, ঠিক যেমন ছোটবেলা বাচ্চারা দৌড়াদৌড়িতে খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির ওপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়েরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পার গিয়ার একটু ওপরে চাকা দিয়ে বাড়ি খেয়ে মায়েরা কুঁকড়ে ওঠে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু আর্তনাদ করে উঠল। উপরে যাওয়ার টিকিটটা কাটা হয়ে গেছে। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল, না, সে বেঁচে আছে। রাস্তায় পিচের হাওয়া বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটু বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। মাথা ব্যথায় আক্ষি পলক পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপ টপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতে তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? তৎক্ষণাৎ মায়েরা বেশি কষ্ট করে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথায় কোনো উত্তর করল না। এই বিয়াদব লোকটার জন্য তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবার ঠস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়তা ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফান চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফান মনের মধ্যে এক আদম্য ক্ষোভ জেগে উঠল।
যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটা থাপ্পড় দিতে পারলেই শান্তি পেত। মায়েরা ভাবছে লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠ ঝাঁঝ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসহ্য লোক যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়েরার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপুর হয়ে শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখন আরেক বাচ্চা এসে জুটল। এবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখবয়, গম্ভীর চাহনি। যুবকটি দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট। এরপর রাস্তার উপর থাকা চাবিটি তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট বলার কথাটি শুনেছে, কিন্তু হাত পা কোমর ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখন এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝল না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, হাতটা কোনোই পর্যন্ত গুটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়েরা চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলা হয়তো পাগলকে দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মণি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ চাপ দাড়ি, গাঢ় সমান মাথা ভর্তি ঝাগড়া চুল, মুখবয় গম্ভীরের ছাপ। ইরফানের ফোন কান দিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম হাতের ওপর ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুঁজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্যই ইরফান মানে সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখবয় থেকে নড়চড় হয় না। মায়েরা কেন যেন রাগ লাগলো। চেঁচিয়ে বলল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়েরার কথায় ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়েরার দিকে। গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন রেখে মায়েরার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়েরা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইরফান আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হেই লিসেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মণি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতন ঘাট সমান বড় বড় ঝাগড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতন শুধু ইংলিশ ঝাড়ছে। মায়েরা কণ্ঠ ঝাঁঝ ঢেলে বলল, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। দেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা একটু ভয় পেলেও হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে আরেক সেকেন্ড দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে। আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়েরার প্রথম কথাগুলো শুনতে পেয়েছে। বাইকে স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, এটা অনেক ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ, তার মামাতো ভাই, ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখবয় এর কোনো পরিবর্তন নেই। এক মনে ফোন কল করছে। শুদ্ধ হতাশ নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে এক কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল,
এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব, এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না, শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটে ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদুভাবে আলোয় ইরফানের মুখ এসে পড়েছে। শুদ্ধ দেখল ইরফান তার দিকে খেয়ে ফেলার চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি স্বরে হেসে বলল, মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে, বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাত শুদ্ধের কলার ধরে মেজাজি গলায় বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বালি চাপা দিয়ে দেব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ওকে আমার কলার ছাড়, আমি তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এই আবার কই যায়। কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছে। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, এসে দেখছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছে। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়রার মা ভূ কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়লে এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন, সেও চিন্তামুক্ত। কে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এত বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটাও পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়ল। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারল? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝে মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায়। মায়রা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর দায়িত্বটা কারোর হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথেই মিলেমিশে থাকবি, তোর সুখী মুখটা দেখতেই চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে বলে, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবে উঠে পড়ে লাগে? মায়রার মা কিছু বলতে পারল না। মায়রা নাক টেনে বলে, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজে বেরিয়ে গেল। মায়রার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেওয়া হয়। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটা মেয়ে আছে। প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামী যেন মায়রার প্রতি বিরক্ত বেড়ে গেল। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়রা যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালোই থাকবে। মা হয়ে কী বা চাই মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো, ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, যাকে যেন আমার আশেপাশে না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনে হতভম্ব চোখে চেয়ে রইল ছেলের পানে। মায়েরার মাথায় ঘুমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটা দেখেনি, তার আগেই এমন তিক্ত বাক্য শুনে মায়েরার ছোট্ট হৃদয় ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমা নেওয়াজের দিকে তাকালো, দেখলো তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তেরা ছেলে তো তোমার,
আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আজব? রুমা নেওয়াজ ফুঁস করতে করতে বলল, হয়েছে, তোমার ছেলেকে বিয়ে করানোর স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফুঁস করে শ্বাস ফেলে বলল, না মেটেনি। মানে তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকে ছুঁড়ে ফেলছে, আবার একটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলল, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সেই বিয়ে না হওয়ার আগে স্বাদ মিটবে না, দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরে মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়েরার মাথার উপরে হাত রেখে নরম গলায় বললেন, আম্মু ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোধহয় উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলে রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করার বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারবেন কিভাবে? মায়েরার মাথায় হাত বুলিয়ে বললেন, এসব ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দেবে না, শুধু পড়াশোনায় মন দেবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহারে যতটা করুণ, এই লোকটার ব্যবহার তার চেয়ে 1000 গুণ ভালো। তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটা ঘরের দিকে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছেন, তার ভালো মন্দ জিজ্ঞেসও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিলেন এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আপু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? হ্যাঁ, তার খালাতো বোনের বাড়িতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দেবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপরেও সে জেদ দেখিয়ে বলেছে ট্যুর যাবে না, তবে খালা বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরতে এসেছে। এবার কেউ না জানলেই হলো, তার খালা বলবে না, আর তার খালা তার বান্ধবী বলা যায়। সারা দিনের জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়া নাকি বিয়ে হয়ে গিয়েছে। গেছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এপাশে ইনারা খবর নেই। ইনায়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনারাকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছে ইনারার বাবার গলা। ইনায়া কোনো রকম বাবাকে বলে, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই বাই বলে কল কেটে দেয়। জাহারা ভূ কুচকে চেয়ে আছে ইনায়ার দিকে, আর হাতে ফোন রেখে খুশিতে জাপটে ধরে জাহারাকে। এরপর জাহারা দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো, ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবেন না তোমরা, জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়া নাকি বিয়ে করেছে। ওয়াও, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। হারা স্তব্ধ চোখে ইনারার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাইয়ার বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো।
তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার 13 নম্বর 1 ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ভাবনা ইনারা ফোন দিয়ে প্রথমবার রিসিভ হলো না। মেয়েটা মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দুটো ভাইয়ার কল রিসিভ করে। কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়া হাসি মুখটা মুহূর্তে চুপসে যায়। ঢোক গিলে তার ভাইয়া কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছে? সে তো কখনো বলেনি। ইরফান টেবিলের ওপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়া নীরবতা কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়ার এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। যাহারা কোনো ভাবান্তর নেই। ইনারার বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টে মিকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশন। ইনায়ার কাজে ডুবে থেকেই ভু কুচকে বলল, হোয়াই? ইনারা অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রেস করছে, অথচ তার ভাই বলছে কেন কংগ্রেস করছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটার একটু ঘোরাবে ভাইয়া? ইরফান হাত থেমে যায়। ভু কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান লেগে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দেয়। ও পাশ থেকে ইনারা তদা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনারা এগিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনারার হতাশার শ্বাস ফেলে বলল, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না। এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনারা ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা।